প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কথা বলবো সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার শিক্ষার্থী নির্দেশনা নিয়ে। সপ্তম শ্রেণীর বাংলা তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই সিলেবাস শেষ হয়েছে। তোমাদের সিলেবাসের প্রথম 4টা অধ্যায় ছিল, তোমাদেরকে কিন্তু তোমাদের শেষ করিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু সেই অধ্যায়গুলোর বিষয় ভিত্তিক এবং টপিক ধরে ধরে ভিডিওগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আজকে আমরা কথা বলবো, আমাদের কাছে একটা নির্দেশনা এসেছে, আমাদের শিক্ষার্থীরা আসলে এটা আমাদেরকে দিয়েছে এবং তাদের অনুরোধে আজকে সেটা তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। এটা কিন্তু আমরা কয়েকজন শিক্ষার্থী থেকে পেয়ে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, হয়তো তোমাদের পরীক্ষায় আগামীকাল সহায়তা হতে পারে। তাহলে আসো কথা না বাড়িয়ে আমরা নির্দেশনাটি দেখে নিই। তোমাদের শুরুতেই বলা রয়েছে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকে সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে এই প্রশ্ন বা নির্দেশনা, এই ব্যাপারে অবশ্যই তুমি তোমার শিক্ষকের সাথে আলাপ করতে পারবে, কথা বলতে পারবে। তোমার যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বারবার তুমি তোমার শিক্ষককে জিজ্ঞেস করবে। এই ছাড়া তোমার সহপাঠীর সাথে আলাপ করতে পারবে এবং প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। আচ্ছা, এরপর দেখো প্রশ্ন শুরুতেই তোমাকে একটা একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, ছোট্ট একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে সমস্ত প্রশ্নটা আসলে সাজানো হয়েছে। অনুচ্ছেদটা যদি একটু দেখি, বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ। আচ্ছা, এই যে অনুচ্ছেদটা রয়েছে তার ভিত্তিতে প্রথমে তোমাদের জোড়ার কাজটা থাকবে। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। আচ্ছা, আলোচনা জোড়ায় করতে হবে কিন্তু কাজ করতে হবে কি এককভাবে। দেখো প্রথমে কি বলেছে, ক নাম্বার, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে তার একটা তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে কি, আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছু বিভিন্ন ধরনের সমস্যা। আচ্ছা, তাহলে আমাদেরকে এটার উত্তরটা আগে লাগবে এবং নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করবে এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মধ্যে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো। আচ্ছা, এখানে বন্ধুরা তোমাদের একটা তালিকা তৈরি করতে হবে, যেখানে কিনা তোমার এলাকায় যেসব সমস্যার জন্য জনসচেতনতা প্রয়োজন, বাম কলামে তুমি যেসব সমস্যা খুঁজে পেয়েছো সেগুলো লিখবে, আর তোমার বন্ধু যেসব সমস্যা খুঁজে পেয়েছে সেগুলো লিখবে কি ডান কলামে। তোমাদের সুবিধার জন্য এটার সমাধানটি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমার এলাকার সমস্যার জনসচেতনতার প্রয়োজন এরকম। আচ্ছা, তোমার খুঁজে পাওয়া সমস্যাগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে প্লাস্টিক দূষণ। এটার সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, তোমরা এটা দিলে পরীক্ষা ভালো একটা মূল্যায়ন হবে তোমাদের জন্য। আচ্ছা, দ্বিতীয়ত জলাবদ্ধতা, শব্দ দূষণ, ট্রাফিক জ্যাম, মশার উপদ্রব। এই 5টা তুমি নিজে খুঁজে বের করেছো ধরে নিচ্ছি। এরপরে ডান কলামে 4টা রয়েছে, বায়ু দূষণ, খাবার ও পানির অপচয়, রাস্তার অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি না মানা। এই 4টা ধরে নিলাম তোমার বন্ধু খুঁজে বের করেছে। তাহলে তোমার এলাকার এই সমস্যাগুলো নিয়ে এই ছকটা পূরণ এভাবে তোমাকে করতে হবে। ভালো করে দেখে নাও এবং একটু পড়ে নাও। আমি বিস্তারিত পড়ছি না, তোমাদের সামনের ছক পূরণে চলে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে একটা ছক পূরণ করতে হবে। এছাড়া বাড়তি ভাবে লিখতে পারো যে এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জনসচেতনামূলক প্রচারণা ও কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এই জন্য বিদ্যালয়ের সভা আয়োজনের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং উপস্থিত ব্যক্তিবর্গের মতামত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই গেল হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। কাজের ক নাম্বারটা তোমাদের শেষ, ক নাম্বার কমপ্লিট। এরপর আসো খ নাম্বার কি বলেছে। তুমি তো একটা তালিকা তৈরি করে ফেলেছো, এবার তালিকা থেকে 2টি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে 2টি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। আচ্ছা, এখানে 2টা কথোপকথন তৈরি করতে হবে। দুইজনের সাথে 2টা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে। তবে এইখানে একটা প্রশ্ন আছে, তোমরা তোমাদের শিক্ষককে তোমাদের পরীক্ষা চলাকালীন সময় তোমাদের পরীক্ষার হলে যে শিক্ষক থাকবে তাকে জিজ্ঞেস করে নিবে এইখানে আসলে যে কথোপকথন তৈরি করবো সেটাকে 2টা বিষয়ে
দুইজনের সাথে কথোপকথন তৈরি করব, নাকি দুইজনের সাথে সম্পূর্ণ একই বিষয়ে কথোপকথনটা তৈরি হবে? আমি আবার বলছি, শিক্ষককে প্রশ্ন করবে যে একটা বিষয় নিয়ে কি দুইজনের সাথে দুইটা কথোপকথন তৈরি হবে, নাকি দুইটা আলাদা আলাদা বিষয় দুইজনের সাথে আলাদা আলাদা বিষয়ে কথোপকথন তৈরি হবে? এটা একটু তোমরা জিজ্ঞেস করে নিবে। আচ্ছা, কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। এখানে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথন দুটি আলাদা নমুনা লিখতে হবে। এই যে এখানে যেটা বলেছে দুইটা লিখতে হবে। বয়োজ্যেষ্ঠ মানে কি তোমার সাথে, তোমার সম্পর্কে বয়সে বড়, তোমার চাইতে বয়সে বড় এমন একজন সাথে, এবং তোমার সমবয়সী, তোমার সমবয়সী একজনের সাথে দুইটা কথোপকথন তৈরি করতে হবে। 3 নাম্বার, সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। তোমার বয়োজ্যেষ্ঠ যে, তার সাথে যদি আপনি করে কথা বলো তাহলে ক্রিয়া শব্দগুলো সেভাবেই ব্যবহার হবে। তোমার সমাবেশে তুমি করে বা কথা বললে ক্রিয়া শব্দগুলো সেরকম হবে, তুই করে বললেও সেরকম হবে। তোমরা প্রথম অধ্যায় যেটা পড়েছিল সর্বনামের ধরন, এই টপিকে 3 নাম্বার বলেছে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে, মানে প্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। এবং 4 নাম্বার পয়েন্ট বলা হয়েছে কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য 3 ধরনের বাক্যের ব্যবহার থাকতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে। জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথনে লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য কথোপকথনটি তৈরি করে আমরা দিয়েছি। তবে এই ক্ষেত্রে আবারও বলছি, তুমি তোমার শিক্ষককে জিজ্ঞেস করবে যে এই একই বিষয়ের উপর আলাদা আলাদা দুইজনের সাথে কথা হবে, নাকি দুইজনের সাথে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটো বিষয়ের সাথে কথা হবে। আমরা তোমাদের 4টা কথোপকথন এখানে তৈরি করে দেখাচ্ছি, তোমরা তোমাদের শিক্ষকের কাছ থেকে বুঝে স্পষ্টভাবে সেভাবে তৈরি করবে। কথোপকথন তৈরি করা বিষয় নাম্বার 1, প্লাস্টিক দূষণ নিয়ে এখানে বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন। আচ্ছা দেখো, বয়োজ্যেষ্ঠের সাথে কি কথোপকথন হচ্ছে? বয়োজ্যেষ্ঠ তার মানে তোমার বয়সে বড়, চাচা। আচ্ছা, আমি চাচা কেমন আছেন? চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি চাচা। আমি আপনাকে একটা ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। আমাদের এলাকায় প্লাস্টিক দূষণ খুব বেড়ে গিয়েছে, আপনি কি লক্ষ্য করেছেন? হ্যাঁ, লক্ষ্য করেছি। প্লাস্টিকের বোতল, ব্যাগ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা খুবই দুঃখজনক। ঠিক বলেছেন, প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা না করলে এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হয়ে উঠেছে। আমাদের সবাইকে মিলে সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। চাচা বলছেন তুমি ঠিক বলেছো, আমাদের এলাকাবাসীকে এই বিষয়ে সচেতন করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করাতে উৎসাহিত করতে হবে। হ্যাঁ চাচা, আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা জনসচেতনতামূলক সভার আয়োজন করেছি। আপনি যদি এই বিষয়ে কথা বলেন তাহলে সবাই আরো সচেতন হবে। নিশ্চয়ই, আমি অবশ্যই আসবো এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব। তোমরা এমন উদ্যোগ নিচ্ছ, এটা সত্যি প্রশংসনীয়। ঠিক একই বিষয় প্লাস্টিক দূষণ, এই বিষয়ে বয়োজ্যেষ্ঠের সাথে যেরকম কথা হয়েছে, সমবয়সীর সাথে কথোপকথনটা কিরকম হবে দেখে নাও। আরিফ কেমন আছিস? আরিফ ভালো আছি, তুই কেমন আছিস? এখানে কিন্তু তুই সর্বনামটা ব্যবহার হয়েছে। আমিও ভালো আছি। শোন, আমাদের এলাকার প্লাস্টিক দূষণ নিয়ে তুই কিছু খেয়াল করেছিস? আরিফ হ্যাঁ, প্লাস্টিকের ব্যাগ আর বোতল তো সব জায়গায় ফেলে থাকে, খুবই বিরক্তিকর। ঠিক বলেছিস, এটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। আরিফ হ্যাঁ, প্লাস্টিকের ব্যবহার কমানো উচিত। আমরা কি কিছু করতে পারি? হ্যাঁ, আমাদের স্কুলে একটা জনসচেতনতামূলক সভা আয়োজন করেছি, তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে আরো ভালো হবে। আরিফ অবশ্যই, আমি তোর সাথে আছি। আমাদের সবাই মিলে এই বিষয়ে কাজ করতে হবে। এইটা গেল কি প্লাস্টিক দূষণ নিয়ে দুজনের সাথে, বয়োজ্যেষ্ঠের সাথে এবং সমবয়সের সাথে কথোপকথন। এরপরে আরেকটা টপিক হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। এই বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে আসো দেখো, প্রথমে বয়োজ্যেষ্ঠের সাথে কথা কিরকম হবে। দাদু আপনি কেমন আছেন? দাদু আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছিস? আচ্ছা, আমিও ভালো আছি। দাদু আমি আমি একটা ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। আমাদের এলাকায় অনেক মানুষ স্বাস্থ্যবিধি মানে না, এটা খুব চিন্তার বিষয়। হ্যাঁ বাবা, বিশেষ করে করোনা মহামারীর পর থেকে স্বাস্থ্যবিধি মানাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক বলেছেন, কিন্তু অনেকে এই বিষয়টা গুরুত্ব দেয় না। আমাদের সবার উচিত স্বাস্থ্যবিধি মানা এবং অন্যদের মানতে উৎসাহিত করা। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, সবাইকে সচেতন করতে হবে এবং নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এসব মানতে হবে। দাদু আমার স্কুলে একটা সচেতনতামূলক সভা করেছি, আপনি যদি আসেন এবং এই বিষয়ে কথা বলেন তাহলে সবাই সচেতন হবে। অবশ্যই আমি আসবো এবং অভিজ্ঞতা শেয়ার করব। তোমার এমন উদ্যোগ নিচ্ছে, এটা সত্যি খুবই ভালো। এটা গেল হচ্ছে বয়োজ্যেষ্ঠের সাথে। এবার আসেন সমবয়সীর সাথে কথোপকথনটা কেমন হবে। রাফি কেমন আছিস? রাফি বললো যে আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শোন, আমাদের এলাকায় মানুষজন স্বাস্থ্যবিধি ঠিক মতো মানে না, এটা নিয়ে তুই কি বলিস? হ্যাঁ, অনেকেই মাস্ক পরে না, হাত ধোয়া ভুলে যায়, এটা খুব খারাপ অভ্যাস।
আমি ঠিক বলেছিস, আমাদের সবারই স্বাস্থ্যবিধি মানা উচিত এবং অন্যদেরও মানতে বলাটা জরুরি। রাফি, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে সবাইকে সচেতন করতে পারি, আমাদের স্কুলে একটা সচেতনতামূলক সভা করেছি, তুই যদি আসিস তাহলে আমরা সবাই মিলে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই আমি আসবো, আমাদের সবাই মিলে এই বিষয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই গেল চারটা। এটা হচ্ছে সমবয়সের সাথে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি না মানা নিয়ে কথোপকথন। এই চারটা কথোপকথনেই কিন্তু সরল জটিল ও যৌগিক বাক্যের ব্যবহার রয়েছে। আচ্ছা, তাহলে এবার আসো আমাদের পরবর্তী কাজ কি সেটা আমরা একটু দেখে নিই। এরপরে আমাদের কাজ খ শেষ, গ নাম্বার কাজ। এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। এরকম একটা ছক খাতায় আঁকো। বাম কলামে বাক্যের ধরন, সরল জটিল যৌগিক, কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো এখানে উঠাতে হবে। আচ্ছা, ধরো তোমাদের এখানে এই যে মাত্র কথা বলেছি সেই বাক্যগুলো আমাদেরকে এখানে উঠাতে বলেছে। তাহলে দেখো প্রথমে যদি বলি প্লাস্টিকের দূষণ, এখানে কিন্তু সরল বাক্য অনেক আছে। এই যে আমি আপনাকে একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি, এটা কিন্তু একটা সরল বাক্য। এখন আমরা বের করবো জটিল আর যৌগিক বাক্য কি। সরল বাক্য চেনাটা খুব সহজ। জটিল বাক্য কিরকম হতে পারে দেখো এখানে আছে। এই যে দেখো এখানে আমাদের সবাইকে মিলে সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এটা কিন্তু একটা যৌগিক বাক্য, ঠিক আছে, এটা একটা যৌগিক বাক্য। এরপরে দেখো আয়োজন করেছি। আচ্ছা, এই বাক্যটা দেখা, আপনি যদি এই বিষয়ে কথা বলেন তাহলে, এই যে যদি তাহলে রয়েছে, এটা কিন্তু একটা জটিল বাক্য, তাহলে সবাই আরো সচেতন হবে। এটা কি? এটা হচ্ছে একটা জটিল বাক্য। ঠিক একইভাবে তোমাদের যে চারটা কথোপকথন রয়েছে, চারটা কথোপকথনেই সরল জটিল যৌগিক বাক্যের ব্যবহার রয়েছে। সেখান থেকে তোমরা খুঁজে বের করে এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এটা খুব সহজেই পূরণ করতে পারবে। তাহলে কাজ গ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কাজ এরপর আসো 2 নম্বরে। এরপর এখানে তোমাদেরকে যেটা বলেছে একটু বিষয়টা খেয়াল করে দেখো। এই যে আমরা দুটো বিষয় নিয়েছি, একটা হচ্ছে প্লাস্টিক দূষণ এবং স্বাস্থ্যবিধি না মানা। এই যে দুটো বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল করতে হবে লেখায় যেন সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। আচ্ছা, তাহলে এই যে আমরা যে প্লাস্টিক দূষণ ও স্বাস্থ্যবিধি না মানা নিয়ে যেটা তৈরি করেছি, সেটার প্রেক্ষিতে আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা একটু তোমাদের শিক্ষকের সাথে কথা বলে নিবে যে এখানে যে অনুচ্ছেদটা তৈরি করতে বলেছে, এই অনুচ্ছেদটা কি দুইটা টপিক, মানে এই যে বলেছে দুইটা বিষয়, দেখো দুইটা বিষয় কি আলাদা আলাদা অনুচ্ছেদ হবে নাকি দুইটা বিষয় একসাথে করে 100 শব্দের মধ্যে লিখতে হবে? আমি এখানে দুটো বিষয় একসাথে করে 100 শব্দের মধ্যে লেখার চেষ্টা করেছি। চাইলে তোমরা এটাকে আলাদা করেও নিতে পারবে, আবার একসাথেও যেন লিখতে পারো, তোমাদের সুবিধার জন্য সেইভাবে লিখে দিয়েছি। তাহলে আসো আমরা অনুচ্ছেদটা একটু পড়ে নিই, যেখানে সমাস, উপসর্গ, প্রত্যয়ের ব্যবহার রয়েছে। আচ্ছা, প্লাস্টিক দূষণ ও স্বাস্থ্যবিধি না মানা আমাদের দৈনন্দিন জীবনে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা মাটি, পানি ও বায়ুর মাধ্যমে বিস্তৃত হয়। পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানো সম্ভব। অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানা রোগ সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব স্বাস্থ্যবিধি মেনে চলা রোগ প্রতিরোধে সহায়তা করে এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করে। স্বাস্থ্যবিধি মানা এবং প্লাস্টিক দূষণ রোধের মাধ্যমে আমরা সমাজে একটি সুস্থ ও পরিবেশ বান্ধব সমাজ গঠন করতে পারি, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়গুলোতে সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করা। এই হলো আমাদের 150 শব্দের একটা অনুচ্ছেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই অনুচ্ছেদ থেকে যেটা আমাদেরকে বলেছে, কাজ নাম্বার খ, তোমার লেখা সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক একে কাজটি খাতায় করো। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে যেটা বলেছে যে তুমি যে অনুচ্ছেদটি লিখেছো সেটা নিয়ে কি করতে হবে, আমাদের হচ্ছে শব্দ লিখতে হবে। আচ্ছা, এখানে আসো আমরা যদি বের করি কি কি শব্দ আমরা পাই। এখান থেকে কিন্তু সমাস, উপসর্গ, প্রত্যয় 3 ধরনের শব্দই আছে। প্রথম থেকে যদি একটু দেখি আমরা, এখান থেকে যদি আমরা 5টা বলেছে, তো আমরা দেখি 5টার থেকে বেশিও বের করে ফেলতে পারবো কিন্তু চাইলে। আচ্ছা, এই যে দূষণ মুক্ত, দূষণ মুক্ত শব্দটা যদি নেই, দূষণ যোগ মুক্ত, এখানে আমরা লিখবো কি, এখানে লিখবো হচ্ছে দূষণ মুক্ত। এটাকে ভাঙবো, এখানে দূষণ যোগ মুক্ত, এটার কিন্তু দুইটাই আলাদা আলাদা অর্থ আছে। তাহলে এটা হচ্ছে একটা সমাস,
কি উপায় গঠিত হয়েছে? সমাস উপায় গঠিত হয়েছে। ঠিক তারপর দেখো এখান থেকে আমরা যদি নিয়ে থাকি, এখানে ক্ষতিকর শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষতিকর শব্দটা কিন্তু ভাঙা যাবে। দেখো এখানে কিন্তু বলেছে, এখানে কিন্তু ক্ষতিকর শব্দটা রয়েছে। এই ক্ষতিকর শব্দটা যদি আমরা এখানে বসি, ক্ষতি যোগ কর, তাহলে এই ক্ষতিকর শব্দটা যদি আমরা লিখি, ক্ষতি হচ্ছে মূল শব্দ, তার সাথে কিন্তু প্রত্যয় ব্যবহার হয়েছে, এখানে প্রত্যয়ের মাধ্যমে শব্দটা গঠিত হয়েছে। তারপরে দেখো এখানে জনসচেতনতা শব্দটা আমরা পেয়েছি। জনসচেতনতা, জনসচেতনতা, এখানে কিন্তু দুইটারই ভাঙলে জনযোগ সচেতনতা, জনযোগ সচেতনতা, এইটাও হয়েছে সমাসের মাধ্যমে, কারণ দুটা শব্দই, দুইটা অংশই অর্থযুক্ত। এরপরে এখানে আমরা কিন্তু প্রজন্ম শব্দটা দেখতে পাচ্ছি। এই যে প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু হচ্ছে একটা উপসর্গ। প্রজন্ম, মূল শব্দ হচ্ছে প্রযোগ জন্ম, মূল শব্দ হচ্ছে জন্ম, এই জন্মের আগে প্র উপসর্গটি বসেছে, এটা একটা উপসর্গ সাধিত শব্দ, উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। এরপরে দেখো এখানে এছাড়াও রয়েছে হচ্ছে গিয়ে আর কি হতে পারে, এখানে জনস্বাস্থ্য, সেটাও কিন্তু হচ্ছে সমাস সাধিত শব্দ, জনস্বাস্থ্য, জনস্বাস্থ্য নিতে পারি। এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা সুরক্ষিত, সুরক্ষিতও কিন্তু একটা উপসর্গ সাধিত শব্দ, সুযোগ রক্ষিত, ঠিক আছে। তাহলে আমরা এখানে জনস্বাস্থ্য নিতে পারি, জনস্বাস্থ্য, জনযোগ স্বাস্থ্য, এটা হচ্ছে সমাস। এছাড়া এখান থেকে সুরক্ষিত নিতে পারি, যদি এতগুলো লাগবে না, 6টা দরকার নাই, তোমরা লিখবে হচ্ছে 5টা। এটাও কিন্তু কি শব্দ, এটা হচ্ছে উপসর্গ। তারপর তোমাদের সুবিধার জন্য 2টা সমাস, 2টা উপসর্গ, 2টা প্রত্যয় দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কাজ নাম্বার খ তোমাদের কমপ্লিট। এরপরে তাহলে আসো কাজ গ কি বলেছে। কাজ নাম্বার গ তোমাদের এখানে যেটা বলেছে একটু দেখি, আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি। এখানে বলেছে তোমার লেখা থেকে, এই যে তুমি যে অনুচ্ছেদটা লিখেছো সেখান থেকে কি বলেছে, দুটি শব্দ বাছাই করো, শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লিখতে হবে। এখানে 1 নাম্বার, এখানে লিখবে মূল শব্দটা, মূল শব্দটা মুখ্য অর্থ, গৌণ অর্থ। আচ্ছা তাহলে আমরা যে অনুচ্ছেদটা নিয়েছি সেই অনুচ্ছেদ থেকে পড়ে আমরা কি কি শব্দ পেয়েছি, এখানে কিন্তু অনেকগুলো শব্দই পেয়েছি। তার মধ্য থেকে আমরা যদি চাই এখানে বড় শব্দটা নিতে পারি, এখানে বড় শব্দটা কিন্তু আমরা অনুচ্ছেদে পেয়েছিলাম, একটু দেখে নিই। এই দেখো অনুচ্ছেদে তোমাদের এখানে বড় শব্দটা আছে, বড় সমস্যা। তাহলে এই বড় শব্দটা যদি আমরা এখানে বসাই, বড় শব্দের মূল অর্থ কি? বড় শব্দের মূল অর্থ হচ্ছে বিশাল বা বিরাট, বৃহৎ। আমি এখানে সুন্দরটাই লিখলাম বৃহৎ, ঠিক আছে। বাক্য গঠন করতে বললে এটা বলতে পারো যে আমার অনেক বড় একটা বাড়ি আছে। আচ্ছা গৌণ অর্থ কি হতে পারে, বড় শব্দের গৌণ অর্থ কি হতে পারে? বয়সে বড় বুঝাতে, বয়সে বড়, কিরকম, যে সে আমার বড় ভাই, বড় ভাই, ঠিক আছে। এখানে কি আমার শব্দটা লিখে নিয়ে আছে, যাই হোক এখানে বয়সে বড়, এটা হচ্ছে কি গৌণ অর্থ। আচ্ছা এরপর আর কি শব্দ আমরা নিতে পারি? এছাড়া কিন্তু আমরা মাটি শব্দটা নিতে পারি চাইলে, মাটি, পানি, বায়ু, এইগুলো কিন্তু আছে। মাটি শব্দের মুখ্য অর্থ হচ্ছে এটা একটা কি, পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান, তাই না? মাটি, বায়ু, পানি নিয়ে হচ্ছে পরিবেশ গঠিত উপাদান। এটার গৌণ অর্থ কি হতে পারে? নষ্ট হতে পারে গৌণ অর্থ। তোমার কারণে আমার পরিকল্পনা মাটি হলো, তোমার জন্য আমার সব মাটি হয়ে গেল। তোমাদেরকে বাক্য গঠন বলে নাই, কিন্তু বোঝানোর জন্য লিখে দিলাম মাটি হয়ে গেল। তাহলে এখানে মাটি হয়ে গেল বলতে কি নষ্ট হয়ে গেল, সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মাটি আর বড়, এছাড়া কিন্তু তোমরা আরো অনেক শব্দ ব্যবহার করতে পারো। এখানে কিন্তু হাত, এই শব্দটা ব্যবহার করতে পারো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছিলে হাত নিয়ে। হাতের মুখ্য শব্দ কি? হাতের মুখ্য শব্দ হচ্ছে গিয়ে শরীরের অঙ্গ, ঠিক আছে। এটার গৌণ কি হতে পারে? এটার গৌণ হতে পারে বলে না, এখানে ওইখানে বড় মানুষের হাত রয়েছে, তার মানে কি রয়েছে এখানে? সম্ভাবনা, সম্ভাবনা বোঝাতেও কিন্তু ব্যবহার হয় গৌণ অর্থ। এইভাবে করে কিন্তু তোমরা লিখতে পারো। হাত শব্দটাও তোমাদের অনুচ্ছেদে রয়েছে, তোমরা যে অনুচ্ছেদটা মাত্র পড়েছো সেখানে কিন্তু রয়েছে। এই গেল হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রশ্ন। এর উপর এরপর দেখো তোমাদের, দুঃখিত, 4 নাম্বার কি বলেছে? 4 নাম্বার বলেছে এরপর তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 3টা শব্দের প্রতি শব্দ লেখো। প্রতি শব্দ লিখতে বলেছে এবং প্রতি শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে হবে। আচ্ছা
তিনটা শব্দের প্রতিশব্দ আমরা কি কি লিখতে পারি এখান থেকে? আসলে আমরা যে মুখ্য শব্দ গৌণ শব্দগুলো লিখেছি সেখান থেকে কিন্তু চাইলে শব্দ নিতে পারি। আচ্ছা, এখানে দেখো তিনটা শব্দের প্রতিশব্দের মধ্যে আমরা বড় শব্দটাকেই নিতে পারি। বড় শব্দের প্রতিশব্দ কি কি হতে পারে? বিশাল, বিরাট, তাই না, বৃহৎ। ঠিক আছে, এইখানে তোমরা একটু জিজ্ঞেস করবে যে এখানে বাক্য গঠন কি বড় দিয়ে হবে নাকি বিশাল দিয়ে হবে। বাক্য গঠন তোমরা সহজেই পারবে। এছাড়া তোমাদের এখানে হাত, হাত নিয়ে কথা হচ্ছিল, হাতেরও কিন্তু প্রতিশব্দ তোমরা পারো। হস্ত, বাহু, এগুলো কি হাতের প্রতিশব্দ। বায়ু শব্দটা তোমাদের এখানে রয়েছে যে মাটি, পানি, বায়ু। বায়ু শব্দের প্রতিশব্দ তোমরা জানো, বাতাস, এটা তোমাদের বইয়ে আছে সম্ভবত। হাওয়া, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের বলেছে তিনটি শব্দের প্রতিশব্দ লিখতে, তিনটা শব্দ এখানে লিখে দিলাম। প্রতিশব্দ ব্যবহার করে বাক্য গঠন তোমরা অবশ্যই এখানে এটা খুব সহজেই তোমরা পেয়ে যাবে আশা করি। এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে তোমাদের কাজ ঘ নাম্বার সেটাও কমপ্লিট, মুখ্য শব্দ গৌণ শব্দ হয়ে গেল। এরপর আসো কাজ 3। তোমাদের এখানে যেটা বলেছি সেটা হচ্ছে দলগত কাজ। আসন্ন জনসচেতনামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়, এই যে ঘটনা বা বিষয়টা তোমরা বাছাই করেছো, প্লাস্টিক দূষণ অথবা স্বাস্থ্যবিধি না মানা, এই বিষয়ের সাথে সম্পর্কিত ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়ক, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্যে যে কোনো দুইটা নমুনা লেখা তৈরি করো। কাজটা হবে দলগত কাজ, দলীয় কাজ। 5 জন করে দল করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করো। যেহেতু দলগত কাজ, সেখানে তুমি আলোচনা করতে পারো। এটার কাঠামো কি হবে সেটা কিন্তু তোমরা জানো, 4র্থ অধ্যায়ে কিন্তু তোমরা এই বিষয়ে পড়েছো। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা নিজে নিজ খাতায় তৈরি করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তোমার এই বিষয় থেকে যে কোনো 2টা করে ব্যানার, ফেস্টুন অথবা প্ল্যাকার্ড, পোস্টার, একটা না 2টা করে নমুনা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রত্যেক দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। তোমাদের কিন্তু তোমার 10টা টপিক রয়েছে, 10টা টপিক কিন্তু 5 জন বা 6 জন 7 জন করেও যদি নেওয়া হয়, দুটো করে তোমরা লিখতে পারবে। তবে এক একজন এক একটা হতে হবে, ভিন্ন হতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। নির্দিষ্ট লেখা পুনরাবৃত্তি করা যাবে না মানে হুবহু দেখে দেখে লিখতে পারবে না, তোমার নিজের মতো করে লিখতে হবে। আচ্ছা, নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মধ্যে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় কি উঠে এসেছে তা লিখতে হবে। এখানে তোমরা লিখতে পারো যে তোমাদের 4র্থ অধ্যায়ে যে 10টা টপিক রয়েছে, ধরো তুমি যদি ফেস্টুন নিয়ে লেখো, সেখান থেকে ফেস্টুনের কথাগুলোই কিন্তু এখানে তুলে দিতে পারো। তুমি প্ল্যাকার্ড নিয়ে লিখে থাকো, প্ল্যাকার্ডের বইয়ে যে প্ল্যাকার্ড সম্পর্কিত কথাগুলো আছে সেই কথাগুলোই তুলে দিতে পারো। কারণ গুরুত্বপূর্ণ বিষয় এবং কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোই তোমাদের বইয়ে রয়েছে। প্ল্যাকার্ড সম্পর্কে ধরে নিচ্ছে তুমি প্ল্যাকার্ড লিখছো, তাহলে প্ল্যাকার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাই লিখবে। তোমাদের বই 4র্থ অধ্যায় একদম শেষে যে 10টা টপিক একসাথে লেখা রয়েছে সেইখান থেকে তোমরা কিন্তু কথাগুলো লিখতে পারো। বারবার করে বলছি। তারপরেও যেহেতু তোমাদের শিক্ষকের সাথে আলাপ করার কথা প্রশ্নে বলাই আছে, তোমার শিক্ষকের সাথে কথা বলে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমরা সেটা লেখার চেষ্টা করো। তাহলে এই ছিল তোমাদের 7ম শ্রেণীর বাংলার শিক্ষার্থী নির্দেশনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা কিন্তু খুব ভালোভাবে দেখে যাও, কারণ এটা কোনো নমুনা প্রশ্ন না। এটা থেকে তোমরা আশা করা যাচ্ছে, আমরা আশা করতে পারি তোমরা শতভাগ এখান থেকে কমন পাবে। তাই এটা ভালো করে তোমাদের সমাধান সহ দিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা প্রস্তুতি নিয়ে যাও। এর বাহিরেও যদি কিছু আসে বা এর থেকে ভিন্ন কিছু যদি আসে, অবশ্যই তোমরা সেটা পারবে, কারণ তোমাদের সিলেবাস কমপ্লিট। আচ্ছা, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমাদের কিছু শিক্ষার্থীর রিকোয়েস্টে, অনুরোধে কিন্তু আমরা এটা দিয়েছি, তবে এটাই আসবে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না। তোমাদের রিকোয়েস্টে আমরা এটা দিয়েছি, তোমরা এটা ভালোভাবে পড়ে তারপরে তোমরা পরীক্ষা দিতে যাও। এছাড়া বাকি পরীক্ষাগুলো অন্যান্য সাবজেক্টের আপডেট পেতে তোমরা কিন্তু ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। এছাড়া আমাদের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, লিংক পেয়ে যাবে ডেসক্রিপশনে। সবাই ভালো থাকো, খুব ভালো একটা পরীক্ষা দিবে এই দোয়া কামনা করছি সবার জন্য। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।